মাধ্যমিক 2021 অর্থাৎ তোমরা যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তোমাদের জন্য কিন্তু এই এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2020-21 এই টেস্ট পেপারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টেস্ট, অর্থাৎ তোমাদের এই টেস্ট পেপার থেকে প্রত্যেকটি পেজ যদি তোমরা সলভ করো অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারো। তো টেস্ট পেপার আশা করি তোমাদের হাতে প্রায় প্রত্যেকের হাতেই চলে এসেছে, তো তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিসগুলো শুরু করে দাও। তো আজকে আমি তোমাদের অঙ্কের সেকেন্ড পার্ট, অর্থাৎ তোমাদের পেজ 69 পেজের সেকেন্ড পার্ট নিয়ে আজকে আমি আলোচনা করবো, অর্থাৎ সমাধান করে দেবো। ফার্স্ট পার্টটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি, তোমরা প্রত্যেকেই ভিডিও দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে, অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে দেখে নিও। তো চলো আজকে আমরা তোমাদের পেজ 69 অঙ্কের সেকেন্ড পার্টটা শুরু করি। তো তোমাদের যে পার্ট 1-এর যে ভিডিও আমি আপলোড করেছিলাম সেখানে কিন্তু আমি তোমার 1-এর দাগের প্রথম 6টি অঙ্ক বুঝিয়ে দিয়েছিলাম। তো এখন আমরা 2-এর দাগ থেকে শুরু করব। দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে, তো ওখানে কি বলেছে দেখো, 1 নম্বর অঙ্কটা বলেছে কোনো ব্যবসায়ে 3 বন্ধুর মূলধনের অনুপাত x² টাকা, আর বলছে কি xy টাকা, আর কি বলছে দেখো x² টাকা। তারপর বলছে একই সময় পর তাদের লাভের অনুপাত কত হবে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো একদম এটি সোজা অঙ্ক। তো চলো অঙ্কটা আমরা দেখি। তাহলে আমরা কি লিখব, তোমরা জাস্ট লিখবে যে 3 বন্ধুর লাভের অনুপাত। দেখো 3 বন্ধুর লাভের অনুপাত। তো প্রথমে কত ছিল দেখো, x² ছিল, আচ্ছা ইস টু দিলাম। তারপরে আছে দেখো xy আছে, ইস টু দিলাম, দিয়ে x² তাহলে আমরা যদি এখানে কাটাকুটি করি তাহলে এখানে দেখো একটা x² কাটলাম, একটা x কাটলাম, এখানে x কাটলাম, এখানে দুটো ছিল, তাহলে কটা থাকবে, একটা থাকবে। এখানে x বসে গেল, এখানে y বসে গেল, আর এখানে কি বসবে, a² বসে গেল। হয়েছে, এটি হচ্ছে আমাদের অঙ্কটি অ্যান্সার, অর্থাৎ তোমরা শূন্যস্থানে এটাকে বসিয়ে দেবে। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা 2 নম্বরের অঙ্কটি করি। তো দেখো 2 নম্বরের অঙ্কটি, তাও কি বলেছে এখানে যে ax² প্লাস bx প্লাস c সমান সমান 0 ব্র্যাকেটে a নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে c সমান সমান কত হবে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো দেখো এই টাইপের অঙ্ক কিন্তু এর আগেও আমি সলভ করে দিয়েছি, অর্থাৎ তোমাদের WBH যে টেস্ট পেপারটি বার হয়েছে তার আমি 9টা সেট কিন্তু আপলোড করেছি, 9টা সেটে কিন্তু এই অঙ্কগুলো ছিল। তো সেই 9টা সেটেরও কিন্তু তোমার ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে, তোমরা কিন্তু ওই সেটের অঙ্কগুলো কিন্তু করে নিতে পারো। তো চলো আমরা এই অঙ্কটা করি। তাহলে অঙ্কটা প্রথমে আমরা টুকে নিয়ে কী দিয়েছে দেখো, দেখো দিয়েছে এখানে ax² প্লাস bx প্লাস c সমান সমান কিন্তু 0 দিয়েছে, দিয়ে বলছে সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য হলে কিন্তু। তাহলে অঙ্কটি আমরা এভাবে করতে পারি, অর্থাৎ লিখতে পারি যে ধরি একটি বীজ হচ্ছে আলফা, হয়েছে, এবং অপর বীজ, দেখো অনন্যক দিয়েছে, অর্থাৎ এটা উল্টে গেলে কত হয় 1/আলফা। ঠিক আছে, সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক হলে তাহলে কি করবো আমরা এখানে, সুতরাং আলফা ইন্টু 1/আলফা সমান সমান কি সূত্র হয়, c/a। দেখো c/a কিন্তু আমরা লিখে দিলাম। তাহলে পরের স্টেপটা কি হয় দেখো,
এখানে আলফা আলফা যদি কেটে যায় তাহলে আমরা কোনাকুনি যদি গুণ করি তো আমাদের এখানে বলছে সি এর মানটা কত, তাহলে অ্যাকচুয়ালি এখানে দাঁড়ায় দেখো 1 সমান সমান সি এ, যদি তোমরা কোনাকুনি গুণ করো সি সমান সমান এ, তাহলে আমাদের শূন্যস্থানে আমরা কি বসাবো, শূন্যস্থানে আমরা বসাবো এ, অর্থাৎ এটি হচ্ছে আমাদের এই অঙ্কটির অ্যান্সার। তো আশা করি তোমাদের অঙ্কটি বোঝাতে পেরেছি। তো চলো আমরা 3 নম্বরের অঙ্কটি করি। তো এবার দেখো তোমরা 3 নম্বর অঙ্কটি কি বলেছে, যে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা কত। তো এটা অঙ্ক করার দরকার নেই, এটা উত্তর তোমরা জাস্ট 2 লিখে দেবে, এবং এটা কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে যে নিরেট অর্ধগোলকের তল সংখ্যা 2টো হয়। এবার তোমরা 4 নম্বরের অঙ্কটা দেখো কি বলেছে, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে, ভালো করে অঙ্কটা বোঝো কিন্তু, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি ড্যাশ হবে। তো চলো অঙ্কটি তোমরা ভালো করে বুঝবে, এটা কিন্তু খুব ভালো অঙ্ক। তাহলে 4 নম্বর অঙ্ক, তো আমি লিখতে পারি যে ধরি 3টি ক্রমিক সমানুপাতি আমরা ধরতে পারি, ধরো এক্স কমা ওয়াই কমা জেড। ওকে, এবারে এখানে কিন্তু বলেছিল যে 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল বলেছে 64, তাহলে এদের গুণফল কত বলে 64 বলেছে, তাহলে গুণফল মানে নিশ্চয়ই আমাদের এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড হবে। তো আমি লিখলাম এটা এক্স ওয়াই জেড সমান সমান 64 হয়েছে। তাহলে এইটুকুনি ক্লিয়ার। তারপরে বলেছিল যে প্রথম ও তৃতীয়, মানে এক্স আর জেড প্রথম ও তৃতীয়র মধ্য সমানুপাতে কিন্তু আমাদের বার করতে হবে। তাহলে আমাদের যদি এখানে মধ্য সমানুপাতে বার করতে হবে, তাহলে আমরা এটা কিন্তু এইভাবে লিখতে পারি, দেখো ওয়াইটাকে আমি আলাদা করলাম, আর এক্স জেড সমান সমান কিন্তু 64 আমি লিখতে পারি। তো দেখো এটা একটা এখানে পাঠ করলাম। আর একটা তোমরা দেখো যে এক্স ওয়াই জেড এর যদি ক্রমিক সমানুপাতি হয়, তা আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এক্স বাই ওয়াই সমান সমান ওয়াই বাই জেড। তাহলে কোনাকুনি যদি গুণ করি কী দাঁড়ায়, দেখো ওয়াই স্কোয়ার সমান সমান কিন্তু এক্স জেড হয়। ঠিক আছে, তাহলে এখানে ভালো করে দেখতে হবে, দেখো এক্স ওয়াই স্কোয়ারের মান কত এক্স জেড, তাহলে দেখো এই যে ওয়াইটা আছে আমি লিখলাম, এটা মানে গুণ চিহ্ন, তাহলে এক্স জেড মানে কত, দেখো এক্স জেড মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে আমি এখানে লিখতে পারি যে ওয়াই স্কোয়ার সমান সমান 64। তাহলে পরে কি হতে পারে, দেখো ওয়াই স্কোয়ার আর ওয়াই যদি আমরা গুণ করি তাহলে কী দাঁড়াবে, ওয়াই কিউব সমান সমান 64। তো ওয়াই কিউব সমান সমান এখানে লিখতে পারি যে 4-এর কিউব, তাহলে কিউব কিউব চলে গেলে তাহলে ওয়াইয়ের মান হলো আমাদের 4। তাহলে এটি হচ্ছে আমাদের এই অঙ্কটির অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো এবারে আমরা করব পরের অঙ্কটি। তাহলে এবারে তোমরা 5-এর অঙ্কটা দেখো কি বলেছে, দেখো 3টি বিন্দু একই সরলরেখায় অবস্থিত নয়, কিন্তু কি বলেছে যে 3টি বিন্দু একই সরলরেখায় অবস্থিত নয়, এরূপ বিন্দু 3টি দিয়ে ড্যাশ বৃত্ত অঙ্কন করা যায়, মানে কটি বৃত্ত অঙ্কন করা যায়। তো এই টাইপের অঙ্ক কিন্তু 2টি আসতে পারে। 3টি বিন্দু একই সরলরেখায় অবস্থিত নয় বলেছে, আর যদি অবস্থিত হতো তাহলে কটি পাওয়া যেত। তো এরকমভাবে 2টো অঙ্ক হতেই পারে। তো দেখো অঙ্কটা, তো অঙ্কটা আমি আরেকবার পরীক্ষাটা বলেছে 3টি বিন্দু একই সরলরেখায় অবস্থিত নয়, তাহলে 3টি বিন্দু একই সরলরেখায় যদি অবস্থিত নয়, সাপোজ একটা এখানে একটা এখানে, ধরো একটা এখানে আছে, তা এই যে বিন্দুগুলো হলো, তা এটা দিয়ে কিন্তু বলেছে যে এরূপ বিন্দু 3টি দিয়ে কটি বৃত্ত অঙ্কন করা যাবে। তো যদি এরকম হয় তো এটাকে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি, তাই না? এবং ত্রিভুজের কিন্তু একটা পরিবৃত্ত হয়, তোমরা জানো যে পরিবৃত্ত করো তা একটি বৃত্ত কিন্তু অঙ্কন হচ্ছে, তাই না? বা যদি তোমার বিন্দুগুলো যদি এইভাবেই হতো, ধরো এইভাবেই হতো,
তাহলেও দেখো আমরা এখানে একটা কিন্তু একটি বৃত্তই অঙ্কন হচ্ছে। তাহলে উত্তরটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হবে একটি। ঠিক আছে, তাহলে দেখো বলছে এখানে তাহলে তিনটি বিন্দু দিয়ে একই সরলরেখায় অবস্থিত নয় এরূপ বিন্দু তিনটি দিয়ে কটি বৃত্ত অঙ্কন করা যায়? তোমরা উত্তর লিখছো একটি বৃত্ত অঙ্কন করা যায়। কিন্তু যদি অঙ্কটি এরকম বলতো যে তিনটি বিন্দু একই সরলরেখায় অবস্থিত নয় যদি না হতো তাহলে কটি বৃত্ত হতো? হঠাৎ দেখো যদি বিন্দুগুলো যদি একটা সরলরেখায় যদি অবস্থিত হতো তাহলে কতগুলো সরলরেখা অঙ্কন করা যেত। তো দেখো এই বিন্দু দিয়ে আমরা একটা সরলরেখা অঙ্কন করলাম, এই বিন্দুতে একটা করলাম, তাই না? তো আমরা এটা অসম করতে পারি, বা এই দুটো বিন্দুতে একটা করলাম, তাই না? এই দুটো বিন্দু এইভাবে একটা হলো না, এইভাবে কিন্তু অঙ্কন করা যেতে পারতো। তাহলে এটা অসংখ্য হয়ে যেত। আর যেহেতু ওটা তিনটি বিন্দু তাই ওটা একটি উত্তর হবে। তো আশা করি 5-এর অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমার 6-এরটা করি এবারে। এবার দেখো 6 নম্বর অঙ্কটি কি বলেছে, বলেছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় কটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়? এটা খুব ভালো অঙ্ক, তো দেখো ভালো করে বোঝো। তাহলে অঙ্কটি এখানে কি বলেছে আমি আমরা বলি যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে, তাহলে দুটি বৃত্ত প্রথমে আমি অঙ্কন করলাম, একটা বৃত্ত আর এখানে আর একটা বৃত্ত। তাহলে দুটি বৃত্ত, এটা ধরো বৃত্তের কেন্দ্র, তাহলে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে, ছেদ বা স্পর্শ করেনি, বৃত্ত দুটির সর্বাধিক সংখ্যায় কটি সাধারণ স্পর্শ অঙ্কন করা যায়? তো কতগুলো করা যায় দেখো, দেখো একটা এইভাবে স্পর্শ করতে পারে, একটা হলো, দুটো করলো, হয়েছে। আচ্ছা আর কীভাবে করতে পারে, ধরো এইভাবে একটা স্পর্শ করতে পারে, ঠিক আছে, কটা হলো, একটা ধরো তিনটে হলো। তো আর একটা কিন্তু এইভাবে স্পর্শ করতে পারে, তাহলে কটা হলো তোমরা বুঝতে পারছো, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে এটার অ্যান্সার কিন্তু আমাদের 4টি হলো। তো আশা করি তোমরা শূন্যস্থানের সবকটা অঙ্কই কিন্তু বুঝেছো। এবার চলো আমরা 3-এর দাগের অঙ্কনও করব। কি বলেছে দেখো, নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। তো দেখো 1 নম্বর অঙ্কটাই আমরা প্রথমে বলি, বলছে দুটি ত্রিভুজ সব কি সর্বসম হবে, এটা সর্বসম হলে তারা সদৃশ হবেই। তাহলে এটা কি উত্তর হবে, এটা কিন্তু আমি ছবি আঁকাচ্ছি না, অঙ্কটা করা ট্রু অ্যান্সার তোমরা করে দেবে, এটা সত্য অ্যান্সার, ঠিক আছে। তাহলে তোমাদের এই 1-এর দাগে যে অঙ্কটি হচ্ছে দুটি ত্রিভুজ সর্বসম হলে তারা সদৃশ হবেই। তো একটু আমি এটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও। তাহলে আমি দুটি ত্রিভুজ প্রথমে কিন্তু অঙ্কন করে নিচ্ছি। ধরো এই একটি ত্রিভুজ, ধরো এই একটি ত্রিভুজ, এবং তো আমরা ত্রিভুজের অনেকগুলো শর্ত আছে, তোমাদের 3টি শর্ত আছে সাধারণত। তো দুটি ত্রিভুজ সর্বসম হলে তারা সদৃশ হবেই, সর্বসম অর্থাৎ আমরা জানি এস 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 অর্থাৎ বাহু বাহু বাহু, অর্থাৎ এর বাহু এর বাহু, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু যদি সমান হয় তাহলে দেখো এদের কোণগুলো সমান হবে। যদি এদের বাহু সমান কোণ সমান হয় তাহলে কি হবে, ত্রিভুজটি কিন্তু একটি সর্বসম হবে। তাহলে তোমাদের 3-এর দাগের 1-এর অ্যান্সারটা অবশ্যই আমাদের ট্রু হবে, ঠিক আছে, মানে সত্য হলো। এবারে আমরা 2-এর দাগেরটা করব। তো দেখো 2-এরটা এখানে কি বলেছে, বলেছে দেখো x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় কি বাস্তব? তো দেখা যাক অঙ্কটা কি হয়। তাহলে অঙ্কটা আমরা প্রথমে টুকে ফেলি। দেখো এখানে লেখা আছে x² + x + 1 = 0 হয়েছে। বলছে সমীকরণের বীজদ্বয় কি বাস্তব? তাহলে এর পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেকেই একটি সূত্র জানি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সূত্র। কি সূত্র সেটা, b² - 4ac। তাহলে এখানে b বলতে আমাদের এইটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে মান কত আছে, b এর মান 1, তাহলে 1 এর স্কোয়ার লিখলাম, 4 দিলাম, এর মানও এখানে নিশ্চয়ই 1 হবে,
আর সি এর মানও কিন্তু এখানে 1 হলো, তাই না? তাহলে কি দাঁড়ালো? 1 স্কোয়ার মানে 1 মাইনাস 4 একে 4, তাহলে কি দাঁড়ালো এখানটা? -3। তাহলে লেস দেন কি হবে? লেস দেন হবে, এটা অবশ্যই 0 থেকে ছোট হলো, তাহলে এটা অবশ্যই আমাদের বাস্তব হবে না। তাহলে এই উত্তরটা আমাদের কিন্তু হলো ফলস। ঠিক আছে, এবারে আমরা 3 নম্বরের অঙ্কটি করে নেব। তার 3 নম্বর অঙ্কটি আমি এই জায়গাটা করছি। তো দেখো 3-এর অঙ্কটি এখানে কি বলেছে? বলেছে আসল ও মোট সুদ অপরিবর্তিত থাকলে, ভালো করে বোঝো কিন্তু, আসল ও মোট সুদ অপরিবর্তিত থাকলে সুদের হার সময়ের সঙ্গে কি ব্যস্তানুপাতিক হবে? চলো অঙ্কটা দেখি কি করা যায়। তো দেখো এই অঙ্কটিতে একটি টার্ম তোমাদের কিন্তু অবশ্যই বুঝতে হবে, যেটা বলা হচ্ছে আসল আর মোট সুদ। অর্থাৎ আসল বলতে এখানে আমরা আই বলি, আর এখানে মোট সুদ, আর আসল হচ্ছে পি, আসল হচ্ছে পি, আর মোট সুদ হচ্ছে আই। তো আমি আইটা আগে লিখলাম। তা বলেছে দেখো অপরিবর্তিত থাকলে, তাহলে অপরিবর্তিত থাকা মানে নিশ্চয়ই এই দুটো আমাদের ধ্রুবক। ঠিক আছে, এইটা বুঝতে পারলেই কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে। তাহলে আমরা যে সূত্রটি জানি যে আই সমান সমান পি টি আর বাই 100। তো টি আর আরটাকে আমি এদিকে নিয়ে আসবো এই কারণে, কারণ আই আর পি আমরা এখানে দেখিয়েছি যে ধ্রুবক। তাহলে কি হবে যে পি টি আরটাকে নিয়ে আসি, তারপরে আমি নিয়ে যাবো আমি এখানটা, তাহলে আই ইন্টু কিন্তু 100 হলো। তাহলে টি আর সমান সমান আই ইন্টু 100 বাই কিন্তু পি হলো। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে টি আর, এটা কি? এটা হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে আর ভেরিয়েশন 1 বাই টি, তাই না? কারণ এটা অবশ্যই তাহলে সত্য হবে, কারণ এটা ব্যস্তানুপাতিক বলা হয়েছে, এবং এই ক্ষেত্রে আমরা এটাকে ব্যস্তানুপাতিক বলবো। তাহলে এটা উত্তর হচ্ছে আমাদের ট্রু হলো, আর তার জন্য আমাদের সত্য হলো। তো আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। ঠিক আছে, তো চলো এবার আমরা 4-এর দাগের অঙ্কটি করব। তো কোথায় গেল 4-এর অঙ্কটা? হচ্ছে আমাদের এটা বলছে একই ভূমি ব্যাসার্ধ ও একই উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কু একটি চোঙের মধ্যে শঙ্কুর আয়তন চোঙের আয়তনের অর্ধেক হবে। তো চলো দেখি অঙ্কটা কি করা যায়। তাহলে 4 নম্বর অঙ্কটি কি দাঁড়ালো? একই ভূমির ব্যাসার্ধ একই উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কুর ও একটি চোঙের মধ্যে শঙ্কুর আয়তন চোঙের আয়তনের অর্ধেক হবে। উত্তরে কি বলছে? অর্ধেক হবে। তাহলে আমরা জানি যে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ভাগ করলেই অঙ্কটা হয়ে যায়, বাই দিলাম, দিয়ে হচ্ছে আমাদের চোঙের হচ্ছে তোমার পাই আর স্কোয়ার এইচ। তো দেখো পাই পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, এইচ এইচ কেটে গেল, তাহলে কত থাকে? 1/3 থাকে। কিন্তু ওখানে বলা হয়েছে যে অর্ধেক হবে, তাহলে এইটা অবশ্যই আমাদের ফলস অ্যান্সার, অর্থাৎ আমাদের অসত্য। ক্লিয়ার হয়েছে? এবার চলো আমরা 5-এর দাগের অঙ্কটি করি। তো দেখো 5-এর দাগের অঙ্কটি কি বলেছে? বলছে 500 টাকার 12 মাসের জন্য বিনিয়োগ সমান হবে 2000 টাকা 3 মাসের জন্য বিনিয়োগের সাথে। তাই এটা কি সত্য না মিথ্যা আমাদের দেখে নিতে হবে। দেখো 5-এর এই অঙ্কটা কিন্তু মুখে মুখেই কিন্তু করা যায়, কারণ একদম মুখে মুখে বলা যায় যে এটা ট্রু হবে। কারণ দেখো 500 টাকার 12 মাসের জন্য বিনিয়োগ সমান হবে 2000 টাকা 3 মাসের জন্য। তাহলে এখানে প্রথম পক্ষে দেখো প্রথমবারে দেখো 500 টাকা বলেছে 12 মাসের জন্য, তাহলে এখানে কত টাকা হয় তোমরা দেখো 5 × 60 অর্থাৎ 6000 টাকা কিন্তু এখানে হলো, তাই না? আর এখানে দেখো বলেছে 2000 টাকা 3 মাসের জন্য বিনিয়োগ করেছে, তাহলে কত হয় দেখো, এখানেও কিন্তু 6000 টাকাই কিন্তু দাঁড়ালো। অঙ্কটা কিন্তু বলেছিল যে 500 টাকার 12 মাসের জন্য বিনিয়োগ সমান হবে
২,০০০ টাকা ৩ মাসের জন্য, তার সমানই কিন্তু দেখো ৫০০ টাকা ১২ মাসের জন্য বিনিয়োগ করে আমাদের ৬,০০০ টাকা হয়েছে, আর ২,০০০ টাকা ৩ মাসের জন্য বিয়োগ করেও গুণ করে বিনিয়োগ করে দেখো ৬,০০০ টাকা তার সমান হয়েছে। তাহলে এটা আমাদের ট্রু হলো অর্থাৎ সত্য হলো। ঠিক আছে, এবারে ৬ নম্বর অঙ্কটা দেখে নাও। তো দেখো এটা হচ্ছে আমাদের ৬ নম্বর অঙ্ক। তো একদম সোজা অঙ্ক, করণীয় করতে হবে, তোমরা করেছো অবশ্যই। ৩.২ থেকেই অঙ্কটা দিয়েছে। তো চলো দেখি আমরা অঙ্কটা করি। তো এখানে এর মান কিন্তু ০ বলেছে, তো দেখি কতটা উত্তর হয় আমাদের। তাহলে অঙ্কটা দেখো দিয়েছে 3√48 মাইনাস 4√75 প্লাস √192। ৩ এখানে বসালাম। আমরা ৪৮টাকে লসাগু করবো, অবশ্যই মুখোমুখি করবো। দেখো ৪৮কে ২ দিয়ে করলে ২৪, ২ দিয়ে করলে ১২, ২ দিয়ে করলে ৬, আর ২ ৩-এ ৬। তোমরা আরেকবার গুণ করে দেখে নেবে। ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬, ৩ ১৬ ৪৮। ঠিক আছে, মাইনাস দিলাম ৪। ৭৫ মানে দেখো ৩ ৫-এ ১৫ আর ৫ ১৫ ৭৫ হলো, যোগ চিহ্ন দিয়ে দাও। √১৯২, তো ১৯২ আমি ২ দিয়ে করলাম, তোমার হলো এখানে ৯ দুগুণে ১৮, আচ্ছা ৯৬ হলো। আবার ২ দিয়ে করলাম, কত হলো ৪৮ হলো। ঠিক আছে, আর এখানে দেখো ৪৮ করেছিল মানে ১ ২ ৩ ৪, ৪টে ২ বসাও, একটা দুটো তিনটে চারটে ২ আর একটা হচ্ছে ৩। তাহলে এবার তোমার দেখো ৩ ইন্টু এখানে দুটো ২-এর জন্য একটা ২ বাইরে আসবে, আবার দুটোর জন্য একটা বাইরে আসবে, তাহলে এখানে থাকলো √৩ মাইনাস ৪ বসাও। দুটো ৫-এর জন্য একটা ৫ বাইরে আসবে, ভেতরে ৩ থাকবে। দেখো একটা ২, দুটো ২, তিনটে মানে তিনটে, একটা দুটো তিনটে আর হচ্ছে √3। তাহলে কত হয় দেখো ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২ √3 মাইনাস ৪ ৫-এ ২০ √3, ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৮ √3। তাহলে ১২ √3 আর ৮ √3 কত হলো ২০ √3 হলো, আর এখানে দেখো মাইনাস ২০ √3। তাহলে কেটে গেলে মানে বিয়োগ করলে বা কেটে গেলে কত হবে 0 অ্যান্সার হবে। তো এটাও আমাদের ট্রু হলো, এটা হচ্ছে সত্য। তো আশা করি তোমরা ৬ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো, এবং তাহলে তোমাদের প্রথম এই পেজের MCQ SAQ শূন্যস্থান পূরণ কমপ্লিট করে দিলাম, এবং এইভাবে কিন্তু কন্টিনিউ আমি আশা করি তোমাদের 40টার মতো পেজ কিন্তু হচ্ছে, এবং আমি আশা করি তোমাদের কিন্তু ২ মাসের মধ্যে আমি কমপ্লিট করে দিতে পারবো। এখন একটু সমস্যার মধ্যে আমি আছি, তার জন্য একটু ভিডিও কম আসবে, কিন্তু কয়েকদিন পর থেকে আরও দ্রুত ভিডিও দেওয়া শুরু করব। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি তোমরা লাইক দিও, এবং অবশ্যই তোমরা কমেন্ট করো। আর যদি অঙ্ক যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি হয় তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে কোন জায়গায় বা কোন অঙ্কটা হয়েছে, এবং আমি অবশ্যই অঙ্কটা শুধরে ঠিকঠাক করে দিতে পারবো। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।